হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নবম-দশম শিকদার। শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের যে চ্যাপ্টারটি নিয়ে এসেছি সেই চ্যাপ্টারটা হচ্ছে খতিয়ান। খতিয়ানের মূলত দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে চলমান জের ছকের মাধ্যমে কিভাবে খতিয়ান নির্ণয় করতে হয়। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে t-sok মাধ্যমে কিভাবে খতিয়ান করা যায়। অলরেডি আমি প্রথম ক্লাসে তোমাদেরকে চলমান জের ছকের মাধ্যমে কিভাবে খতিয়ান নির্ণয় করতে হয় সেই ক্লাসটি দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা কিভাবে t-sok মাধ্যমে এই খতিয়ান নির্ণয় করব সেটি দেখাচ্ছি। অলরেডি আমি এখানে কিছু লেনদেন দিয়ে রেখেছি। লেনদেনগুলো হচ্ছে কি কি? ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করা হলো। এটার জাবেদাটা কি হবে? এটার আগে অলরেডি জাবেদাটা করে নিতে হবে। জাবেদাটা হচ্ছে আমি যখন ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করব তখন ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বেড়ে যায়, যার কারণে আমি এটাকে ধরবো হচ্ছে নগদান হিসাব ডেবিট। আর ক্রেডিট হবে কি? ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলে তখন মূলধন হয়ে যায় ক্রেডিট, এখানে মূলধন হবে ক্রেডিট। আচ্ছা, আরেকটা কথা জানিয়ে রাখি, যখন আমরা t-sok মাধ্যমে খতিয়ান করব তখন যদি আমরা ধরে নাও এখানে আজকে নগদান হিসাব করতেছি, নগদান হিসাব করার সময় নগদ যদি ডেবিট হয় তাহলে এই ডেবিট পাশে আমি লিখবো হচ্ছে নগদের সাথে যে এন্ট্রিটা আছে এই এন্ট্রি। কারণ ভিতরে আমি যখন নগদান হিসাব করব তখন এই বিবরণের ঘরে নগদান হিসাব লেখা যাবে না। আমি কি লিখবো? নগদের সাথে যে এন্ট্রিটা থাকবে ওই এন্ট্রিটা আমাকে লিখতে হবে। তাহলে এখানে আমাদের কত তারিখ আছে? 2023 সাল 23 জানুয়ারি মাসের 1 তারিখ। কি বলছে? নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব যেহেতু আমার ডেবিট, তাহলে ডেবিট পাশে আমি এই মূলধন হিসাব লিখব। কি লিখব? মূলধন হিসাব। এখানে লিখলাম মূলধন হিসাব। লিখে আমি টাকা দেব কত? 20,000 টাকা। টাকার পরিমাণ 20,000। আচ্ছা, তারপরের এন্ট্রিতে আসি। জানুয়ারি মাসের 2 তারিখে বলছে কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। এইটার জাবেদাটা কি হবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখি, আমি অলরেডি তোমাদের জন্য জাবেদার একটা ক্লাস দিয়ে রেখেছি। যদি কারো জাবেদায় কোনো সমস্যা থাকে তো আমার জাবেদার ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। তাহলে জাবেদা যদি জানা থাকে তোমার জন্য খতিয়ান করা একদম ইজি হয়ে যাবে। তো দেখি আমাদের 2 নম্বর যে এন্ট্রিটা বলছে কর্মচারীদের বেতন পরিশোধ। হ্যাঁ, বেতন যদি পরিশোধ করে দেই তাহলে কি দেখা যাবে যে এখানে আমার নগদ টাকার পরিমাণ কিন্তু কমে গেছে। তাহলে বেতন হিসাব হবে ডেবিট। নগদ টাকার মাধ্যমে বেতন দিয়েছি, সুতরাং নগদান হিসাব হবে ক্রেডিট। হ্যাঁ, এখন কিন্তু আমার নগদান হিসাব ক্রেডিট আছে, সুতরাং আমি এই ক্রেডিট পাশে কি লিখব? ক্রেডিট পাশে আমাকে লিখতে হবে, এটা কত তারিখ? 2 তারিখ। 2 তারিখে ক্রেডিট পাশে আমাকে লিখতে হবে বেতন হিসাব। কি হিসাব? হ্যাঁ, বেতন হিসাব। বেতন হিসাব কত টাকা আছে? 5,000 টাকা আছে। আমি তো 5,000 টাকা আমি ক্রেডিট পাশে বসাই দিলাম। এক কথায় নগদ যদি ডেবিট হয় তাহলে ডেবিট পাশে টাকা যাবে, নগদ যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট পাশে টাকা যাবে, নগদের সাথে যে এন্ট্রিটা থাকবে। হ্যাঁ, তারপরে আসো জানুয়ারি মাসের 3 তারিখ কি বলছে? ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। হ্যাঁ, ব্যাংক থেকে আমি নগদ টাকা উত্তোলন করেছি, তাহলে আমার নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। নগদান হিসাব ডেবিট। কোথায় থেকে উত্তোলন করেছি? ব্যাংক থেকে। তাহলে ব্যাংকের পরিমাণ, আমার ব্যাংকের টাকার পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। ব্যাংক হিসাব হবে ক্রেডিট। আচ্ছা, এখন কিন্তু নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব যেহেতু ডেবিট, তাহলে আমি ডেবিট পাশে লিখবো হচ্ছে ব্যাংক হিসাব। কি হিসাব? ব্যাংক হিসাব। লিখে টাকা দিয়ে দিচ্ছি কত? 15,000 টাকা। এই তো 15,000 টাকা। তারপর 4 নাম্বার যে লেনদেনটা দেওয়া আছে দেখো, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আমি কিন্তু তোমাদের একটা কথা বলেছিলাম, ক্রয় সবসময় সাধারণত ডেবিট হয়,
কিন্তু কি ক্রয় করেছি সেটা যদি উল্লেখ করা থাকে তাহলে ক্রয় আর দেওয়ার দরকার নাই, আমি ক্রয়ের পরিবর্তে আসবাবপত্র হিসাব দেব। ক্রয় তো ডেবিট হওয়ার কথা ছিল, এখন কিন্তু ক্রয় ডেবিট হবে না, তার জায়গায় আসবাবপত্র হবে ডেবিট। আর নগদ টাকার মাধ্যমে আমি আসবাবপত্র কিনেছি, যার কারণে আমার নগদ টাকার পরিমাণ কমে যাবে, এখানে নগদান হিসাব হবে ক্রেডিট। আচ্ছা, নগদ যদি ক্রেডিট হয় তাহলে আমার কোন পাশে যাবে বলো? টাকার পরিমাণ কোন পাশে যাবে? হ্যাঁ, এই তো ধরতে পেরেছো। আমার নগদ যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট পাশে আমার টাকা যাবে। তাহলে 4 তারিখে আমি এখানে লিখবো, নগদ কি লিখতে পারবো? না না, হ্যাঁ, নগদের সাথে যে এন্ট্রিটা ছিল ওই এন্ট্রি আমাকে লিখতে হবে। তাহলে আমি কি লিখবো? আসবাবপত্র হিসাব। লিখে টাকা দিয়ে দিচ্ছি 10,000 টাকা। আচ্ছা, এখন বিষয় হইলো আমি কিভাবে আমার ব্যালেন্স বিডি অথবা সিডি কিভাবে নির্ণয় করতে হয় সেটা বের করে দেখাচ্ছে। কিভাবে জেরের টাকা বের করতে হয়। আচ্ছা, এখন ডেবিট এবং ক্রেডিট সাইড, এই দুইটা সাইটের মধ্যে টাকার পরিমাণ বেশি কোন পাশে সেটা তোমাকে আগে ফলো করতে হবে। আমি আগে দেখব যে কোন পাশে টাকার পরিমাণ বেশি, যেই পাশে টাকার পরিমাণ বেশি সেই পাশের টাকা আমি দুই পাশে লিখে দেব। আচ্ছা, এখানে হলো আমার ডেবিট পাশে 20,000, 15,000, মোট কত হয়? মোট হচ্ছে 35,000 টাকা। আর এই পাশে কিন্তু আমার 35,000 নেই, যার কারণে এই ডেবিট পাশের টাকায় আমি দু পাশে লিখে দেব 35,000 টাকা, এখানেও লিখে দিলাম 35,000 টাকা। কিন্তু এই 35,000 টাকা কি আসলে আমার এই পাশে যোগফল আছে? নাই। 15,000, 5,000 আর হচ্ছে আমার 10,000, 5,000 আর হচ্ছে কত 10,000, মোট 15,000 আছে। কিন্তু আমি তো লিখে ফেলেছি কত 35,000 টাকা। তাহলে কি আমার একটা সঠিক আছে? নাই। তাহলে এটাকে কি করতে হবে? আমার এখানে কম আছে কত, এবং এই টাকাটা কিভাবে লিখতে হয়? একদম মাসের শেষ তারিখ দিতে হবে, 30 অথবা 31 তারিখ এখানে আমরা দিয়ে দেব, এবং এটার নাম দিয়ে দেব ব্যালেন্স সিডি। কি লিখবো? হ্যাঁ, ব্যালেন্স সিডি লিখবো, ব্যালেন্স সিডি। দেওয়ার পরে যে কয় টাকা কম পড়েছে ওই কয় টাকা আমি এখানে লিখে দেব। আমার এখানে টাকা আছে 15,000 টাকা, কিন্তু আমি লিখেছি কত 35,000 টাকা। তাহলে আর কত টাকা লাগে? আরো কিন্তু আমার 20,000 টাকা হলেই আমার যোগফল 35,000 টাকা হয়ে যাবে। তাহলে আমার ব্যালেন্স সিডির পরিমাণ কত? 20,000 টাকা। এখন এই পাশে যে ব্যালেন্স সিডি আমার 20,000 টাকা হবে, সেম এই টাকা আমার কিন্তু ডেবিট পাশে বেশি ছিল, তাহলে আমি এটা লিখবো ফেব্রুয়ারির 1 তারিখ। এখানে যে তারিখটা দেওয়া থাকবে, যে মাসটা দেওয়া থাকবে, তার পরের মাসটা আমাকে এখানে লিখতে হবে, এবং 1 তারিখ দিয়ে আমি লিখবো ব্যালেন্স বিডি। এবং এই টাকাটা কোথায় লিখবো? অবশ্যই আমার যোগফলের নিচে লিখতে হবে। আচ্ছা, এখানে আমার কত ছিল ব্যালেন্স সিডি? 20,000 টাকা। এই 20,000 টাকার পরিমাণই আমি এই ব্যালেন্স বিডি লিখে দেবো ডেবিট পাশে। এখন কিন্তু আমার টাকার পরিমাণ বেরিয়ে গেছে, যে নগদ উদ্বৃত্ত ডেবিট পাশে 20,000 টাকা। কি একদম সহজ না? অবশ্যই তোমরা যদি এইভাবে বাসায় বসে বসে প্র্যাকটিস করো যে কিভাবে t-sok-এর মাধ্যমে আমরা খতিয়ানভুক্ত করতে পারি। আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।